This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিঃসন্দেহে এটা একটা প্রেস্টিজ ফাইট। বিপুল জনপ্রিয়তায় 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু 2 দশকেরও বেশি সময় দিল্লি বিধানসভা কিন্তু বিজেপির কাছে অধরা থেকে গেছে। দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বে 15 বছর সরকারে ছিল কংগ্রেস। দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির সাফল্য এখন ইতিহাস। দুই জাতীয় দলকে কোণঠাসা করেই পরপর 2 বার দিল্লির মন জিতেছেন অরবিন্দ কেজরিওয়াল। আচ্ছা, এবার কি হ্যাট্রিক হবে? কাল ভোটের লাইনে দাঁড়াবেন 1.5 কোটির কিছু বেশি ভোটার। প্রস্তুতি সারা অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। এরপরেই রাজধানীর রাজ্যপাট কার হাতে থাকবে তা ঠিক করতে জনরায় দেয়া শুরু করবেন রাজধানীর মানুষ। যে প্রশ্ন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে, গত কয়েক বছর ধরে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাধারণ মানুষের রায় কোন দিকে যাবে, সেই প্রশ্ন এই মুহূর্তে সবথেকে বেশি নির্ণায়ক হয়ে সামনে আসছে। অর্থাৎ যে দুর্নীতি বিরোধী ইমেজ তৈরি করে কেজরিওয়াল নিজের রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন, সেই দুর্নীতি বিরোধিতার ইমেজের প্রতি কি মানুষের আস্থা আছে, নাকি অনুন্নয়নের যে অভিযোগ বিজেপি বারবার ধরে তুলছে সেই অভিযোগের প্রতি আস্থা রাখবে সাধারণ মানুষ? অপরদিকে এবারে কার্যত দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে লড়তে শুরু করেছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের ভোট যদি বাড়ে, তাহলে দিল্লি নির্বাচনের যাবতীয় সমীকরণ রাতারাতি পরিবর্তন হয়ে যেতে পারে, আদতে সুবিধা হতে পারে বিজেপির। এই একাধিক প্রশ্নের উত্তর, একাধিক সমীকরণ আমাদের সামনে স্পষ্ট হবে আগামী 8 তারিখ। কিন্তু দিল্লির মানুষ কিভাবে ভোট দেন, তাদের রেসপন্স কতটা, তা দেখার জন্য এবার অপেক্ষা করছি আমরা। আর আপনারা নজর রাখুন TV9 বাংলার পর্দায়। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিল্লি বিধানসভার মোট আসন 70, ম্যাজিক ফিগার 36। নির্বাচন কমিশন সূত্রের খবর, এবার ভোট যুদ্ধের ময়দানে রয়েছেন বিভিন্ন দলের মোট 699 জন প্রার্থী। ভোট কেন্দ্রে কত লম্বা লাইন আছে তা জানতে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। দেশের নজরকাড়া বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নয়াদিল্লি। 2013-তে প্রথমবার এই কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁর বিরুদ্ধে কংগ্রেস ময়দানে নামিয়েছে শীলা দীক্ষিতের ছেলে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে। আর বিজেপির প্রার্থী দিল্লির আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ সিং বর্মা। কেজরিওয়ালের ইস্তফার পরে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেন অতীশী। এবার কালকাজি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। প্রতিপক্ষ বিজেপির রমেশ বিধুরি এবং কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা। টিম কেজরিওয়ালের আরেক মুখ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার কেন্দ্র বদলে এবার জঙ্গপুরা আসন থেকে ময়দানে নেমেছেন। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী তরবিন্দর সিং মারওয়া আর ফরহাদ সুরি লড়ছেন কংগ্রেসের টিকিটে। টলিপাড়া এবার নজর দিতেই হচ্ছে, কারণ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগে বাংলার বিনোদন শিল্পে অচলাবস্থা। ফেডারেশন পরিচালক গিল কাজিয়ায় টলিপাড়ায় ডামাডোল। কৌশিক জয়দীপের পর বিপাকে আরও এক পরিচালক। ধারাবাহিকের পরিচালক সৃজিত রায়ের সঙ্গে ফেডারেশনের টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগ। কল টাইম দিলেও কাজে যোগ দেননি টেকনিশিয়ানরা, বন্ধ শুটিং। সৃজিত রায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ পরিচালকদের একাংশের। কালকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি পরিচালকদের। আচ্ছা, তাহলে কি এবার স্ট্রাইকের পথে হাঁটবেন পরিচালকরা? সিদ্ধান্ত কাল সন্ধ্যের পর। যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি
ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি, এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনেও আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে, এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা এর যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কী দাম, এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে, এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। দেখুন, পরিচালক সৃজিত রায়ের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু বাকি পরিচালকরা কি মনে করছেন একবার শুনুন। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই, এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টর পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো, এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টই করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনের, আমাদের ইন্ডাস্ট্রির যে 3 জনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। ডিরেক্টররা আরজিকর আন্দোলন করেছেন, একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল, এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে, আরজিকরের ঘটনা তখনও ঘটেনি। এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি, সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম। আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর আমরা কাজ করার পক্ষে, সমস্ত টেকনিশিয়ানরা চাই যে তারা যেন কাজ করেন, কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ, আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি পড়ে। এবং এই জিনিসটা কি জানেন তো, মানে আমরা কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয়। সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন, একজন ডিরেক্টরও তেমন। ডিরেক্টরও তো এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান। কাউকে পছন্দ হয়নি, তার কাজ পছন্দ হয়নি, তাকে বলেছি বা তাকে চেষ্টা করেছি কাজ শেখানোর। কেউ কিন্তু কারোর বিরুদ্ধে যাচ্ছে না। ফেডারেশন আমাদের মাদার বডি, আমরা কিন্তু কোনো দিন কোনো সময় কারোর বিরুদ্ধাচরণ কোনো দিন করিনি। আমাদের মত তো থাকতে পারে একটা। আজকে যদি যে নিয়মগুলো তৈরি হচ্ছে, সেই নিয়মের মূল জায়গা কাণ্ডাই হচ্ছেন পরিচালকরা। সেই পরিচালকদের জিজ্ঞেস না করে অনেক নিয়ম চালু হয়, সেখানে আলটিমেটলি দায়টা তো পরিচালককে নিতে হয়, কেন সারাদিনের শুটিংটা তিনি কন্ডাক্ট করেন। তো সুতরাং আমার মনে হয় না এই ধরনের খুব একটা যুক্তি আছে। এই ধরনের যে কর্মকাণ্ড চলছে, এগুলো জানি না কীভাবে সলভ হবে, কিন্তু আমার মনে হয় সলভ হওয়া উচিত, তা নাহলে কিন্তু সমূহ বিপদ আমাদের ইন্ডাস্ট্রির সকলের জন্য। এটা ক্রমাগত চলছে। কদিন আগে আপনারা জেনেছেন যে কৌশিক গাঙ্গুলির কাজটাও বন্ধ হয়ে গেছিল। আমি যে গিল্ডের মেম্বার, তো সবচেয়ে আগে তো সেই গিল্ডকে জানানো উচিত যে আপনাদের পরিচালক, যাদের এগেনস্টে আমরা বলছি বা যাদের কাজ বন্ধ করছি, তাদের আপনারা বলুন যে এটা তারা অন্যায় করেছেন।
তবে তো আমরা সেটা বুঝতে পারবো যে কী কারণে আমাদের ওপর এই কোপটা পড়ছে। তো সেটা তো কেউ বলছেন না কিছু। পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনয়ের পাশাপাশি তারা পরিচালনার সঙ্গেও যুক্ত। তারা এই বিষয়টি নিয়ে কি বলছেন, কি ভাবছেন, শোনা যাক। না, ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। তা শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো, সামনাসামনি চলো বসি? কোনোদিনও হয়নি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। তো কার কথা অমান্য করা হচ্ছে এখানে? এটা আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি অমান্য করা হচ্ছে না? কেন কাজটা এরকম সৃজিতদার সেটে কাজটা বন্ধ হয়ে রয়েছে? কারণ এখানে তো অন্যের কথা কল্পনা করে বলার কোনো অর্থ হয় না, তাই না? আমরা উদ্ভূত পরিস্থিতিটার কথা বলতে পারি। আমরা গতবারেও তাই করেছিলাম। আমরা উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে, যেটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে। কিন্তু সেটা নিয়ে কে কি ভাবছেন, কে কি কল্পনা করছেন, পরিকল্পনা করছেন বা করেছেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই মুহূর্তে আর একটি বড় খবরে নজর রাখছি। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, উত্তপ্ত মহেশতলা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতার। অভিযুক্ত রাজা মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একবার জানিয়ে রাখবো আপনাদেরকে, এই মুহূর্তে মহেশতলা উত্তপ্ত নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে। অভিযুক্ত রাজা মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই সবাই যেটা বলে সেটাই, ওর যেরকম করছে ওর পাক, ও জবাবও পাক, ও শাস্তি পাক। এই ঘটনাটা কি আপনার বাড়িতে ঘটিয়েছে? হ্যাঁ, আমি ওই দিনকে হসপিটালে গেছিলাম 27 তারিখে। আমাদের বাড়িতে কেউ ছিল না, তারই জন্য এরকম করেছে। আর তারপরে ও কালকে ওকে ধরেছে, আর তারপর ওর বাবাকে ছেড়ে। যা বক্তব্য আপনারা শুনলেন, তিনি নির্যাতিতার মা। অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে আরো তথ্য জানবো। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এখন কি পরিস্থিতি সেখানে এবং পুলিশ কি বলছে এই অভিযুক্তকে নিয়ে, মানে রাজা মোল্লাকে নিয়ে? দেখো, ঘটনা ঘটার পরে কিন্তু উত্তেজিত জনতা এই অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায় এবং পরবর্তীকালে মহেশতলার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং অভিযুক্ত কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। নাবালিকা ক্লাস 9-এর ছাত্রী এবং এই ঘটনার পরে কিন্তু সে সময় রয়েছে এবং পরিবারের লোকজন কিন্তু নির্দিষ্টভাবে শাস্তি চাইছে। কারণ এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু যখন এই নাবালিকা বাড়িতে একা ছিল, সেই সময় কিন্তু এই অভিযুক্ত রাজা মোল্লা সে ঢুকে এই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে এবং পরবর্তীকালে আজকে যখন সাধারণ মানুষ জানতে পারে তখন ভাঙচুর চালানো হয় তার বাড়িতে। প্রথম অবস্থায় অভিযুক্ত পালিয়ে গেলেও প্রথম অবস্থায় তার বাবাকে পুলিশ আটক করে, পরবর্তীকালে তাকে ধরা হয়েছে, অর্থাৎ অভিযুক্তকে ধরা হয়েছে এবং নাবালিকা ছাত্রীর সঙ্গেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার পরিবারের লোকজনের সঙ্গেও কথাবার্তা বলছি। তবে অভিযুক্ত কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে এলাকার মানুষ। নজর রাখো সৌভিক, আমাদের কাছে স্থানীয়দের বক্তব্য রয়েছে, তারা কি মনে করছেন সেটা তো শুনবোই। তার পাশাপাশি অভিযুক্ত রাজা মোল্লার মা কি বলছেন এবং স্থানীয় কাউন্সিলর তার বা কি বক্তব্য শুনবো। আগেও কি এরকম কোনো ঘটনা? হ্যাঁ, অনেক ঘটনা আছে, ছোটখাটো আছে। সেটা 5,000 চেবিদিত। ওর বাপ দুদিন আগে ইলেকট্রিক চুরিতে ধরা পড়েছে। সেটার নাম আবৃতি রাজা, দুটো নাম। হ্যাঁ, বিবাহিত, একটা বাচ্চা আছে ছেলেটা। ওইটাই আমরা বলছি যে আমাদের ছেলে মেয়েরা কি স্বাধীনভাবে চলতে পারবে না? আমাদের ছেলে মেয়েরা কি ঘরে একা থাকতে পারবে না? আমরা রোজ আনি রোজ খাই, হয়তো কোথায় কোনো কাজে গেল, তো এরকম হিংসে সোয়ারের মতন এসে কি মেয়েদের উপরে হামলা করবে? এটা আমরা চাই না, আমরা এর বিচার চাই, শাস্তি চাই। এখন আপনারা কি চাইছেন? বিচার চাই। আমার ছেলেকে গ্রেফতার করিনি তো পুলিশ, আমি আমার ছেলেকে দিয়ে এসছি, আমি নিজে থেকে দিয়ে এসছি। তাহলে পুলিশ এসেছিল না? পুলিশ আসেনি, পুলিশ আমার স্বামীকে নিয়ে গেছিল। আমার স্বামীকে নিয়ে যাওয়ার পর আমাকে পুলিশ বলেছে যে আপনার ছেলেকে নিয়ে এসছি, স্বামীকে দিলে আপনার ছেলেকে ছেড়ে দেবো। আমি আমার স্বামীকে দিয়ে হাতে তুলে দিয়েছি, আমার ছেলেকে, ব্যাস দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে এসছি। তো বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠছে। অভিযোগ এটা যদি পাবলিক জোর করে দেয় উঠছে, আর যদি আমার ছেলে দোষী হয় তাহলে সাজা পাবে, ব্যাস। আইনে আইনের পথে চলবে, কেন যেই অপরাধ করবে তার কোনো ক্ষমা নেই, তার কোনো মাপ নেই। স্থানীয়রা ভাঙচুর করেছে, বাড়ি ভাঙচুর। দেখুন, এরকম ধরনের ঘটনা ঘটতে স্বাভাবিক,
আজকে দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে 14 বছর বয়স, তার সাথে এরকম নক্কাজনক ঘটনা ঘটে, স্বাভাবিক একটা উত্তেজনা থাকে। এলাকার লোকজন ওই মুহূর্তে একটুখানি ভাঙচুর তেমন কিছু না, জানালার কাঁচ দু চারটা ভেঙেছে, লোয়ার গেট ছিল, হয়তো একটু লাথি মেরেছে, এটাই ব্যাপার। এইরকম ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, এর কঠোরতম কোনো শাস্তি চাই আমরা, এবং পুলিশ প্রশাসনকে বলবে যতটুকু শাস্তি হওয়ার হোক, আগামী যাতে কোনো ছেলে সাহস না পায়। অন্যদিকে ছোট জাগুলিয়ায় নজর আমাদের সারাক্ষণই রয়েছে। দত্তপুকুরে যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু সেই দেহর মুন্ড এখনো পাওয়া যায়নি। খালে একের পর এক ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ চালাচ্ছে পুলিশ। চলুন একেবারে ঘটনাস্থলে নজর রাখি, আমাদের রিপোর্টার দীপঙ্কর সেখান থেকে রয়েছে। দীপঙ্কর, কি চলছে এখন সেখানে? মানে এই খালি কি কাটা মুন্ডুটা রয়েছে? পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো, সারা দিন ধরে তল্লাশি চলেছে, সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার মাঝখানে খানিকটা বিরতি দিয়ে আবার প্রায় 3টে পর্যন্ত তল্লাশি চলেছে। এই তল্লাশিতে কোনো রকমভাবেই কিচ্ছু উদ্ধার হয়নি, বরঞ্চ খালের নিচে যে জল, তার নিচে ময়লা, নোংরা, শ্যাওলা, কচুরিপানা এই সমস্ত রয়েছে, তার ফলে ওদের অনেকটা সমস্যা ভোগ করে তল্লাশি করতে হচ্ছে। এমতো পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ওই খালে আর কোনোভাবে আছে কিনা সেটা স্পষ্ট নয়। আজকের মতো খোঁজার কাজ শেষ করে দিয়েছে। এরপর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ময়না তদন্ত করা হয়েছে ওই দেহের, এবং তাতে বাঁ হাতে আর লেখা একটা শব্দ পাওয়া গেছে। এই আর কার উদ্দেশ্যে লেখা ছিল, কি উদ্দেশ্যে লেখা ছিল, এর মধ্যে কোনো ত্রিকোণ প্রেমের কেস আছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। এবং আমরা যতটুকু জানতে পারছি, শাসন থানার একজন মিসিং ছিল, যার সঙ্গে এই উদ্ধার হওয়া বডির বয়সের মিল অনেকটা আছে, এবং তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তারা আইডেন্টিফাই করে জানিয়েছেন যে তাদের দেহ নয়, তাদের পরিচিত যে মিসিং ছিল তার দেহ নয়। ফলত পুলিশকে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে, একদিকে আইডেন্টিফাই করানোর ক্ষেত্রে, অন্যদিকে মুন্ডু উদ্ধার করার ক্ষেত্রে। মুন্ডু উদ্ধার করা এখনও পর্যন্ত কার্যত প্রায় অসম্ভব, কারণ যে ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে স্নিপার ডগ এসে আইডেন্টিফাই করে, যার পাশে খাল ছিল, মনে করা হচ্ছিল খালের মধ্যে ওই মুন্ডু ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের দফায় দফায় ডিএমজির কাজ কিন্তু তা সম্পন্ন করেছে, কিন্তু সেই কাজ সম্পন্ন হলেও মুন্ডু উদ্ধার হয়নি। ফলে এই দিক দিয়ে মুন্ডু উদ্ধার না হলে স্বাভাবিকভাবেই আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু নানা রকম জটিলতা, দেহ থেকে বোঝাই যাচ্ছে না যে এই দেহটা কার, এবং মুন্ডু উদ্ধার হলে অনেকটাই হয়তো তদন্তের ক্ষেত্রে সুবিধা হতো পুলিশের। নজর থাকবে। ধন্যবাদ দীপঙ্কর। এখানে কি বাইরের লোকজনের আনাগোনা ছিল? আপনি তো পঞ্চায়েত সদস্য। সেরকম ছিল না, ঠিক আছে। তো এখন কেউ এই কাজ করতে পারে, কোনো সত্যতা হিসেবে করতে পারে, সেটা এখন পুলিশ তল্লাশি করছে, দেখা যাক। এই এলাকার মানুষজন যেটা বারবার বলছেন, বাইরের লোকজনের একটু আনাগোনা ছিল, মাঠের মধ্যে তারা চলে যেতেন। না, মাঠের মধ্যে সেরকম তো কেউ সেভাবে আসতো না, ঠিক আছে। মানে যা চাষবাস করতো, আর আমাদের পাশের গ্রামে তো লিঙ্ক ছিল, সেখানে যাতায়াত করতো, এইভাবে যাতায়াত ছিল এইসবই। ট্যাংরায় হেলে পড়া বাড়ির প্রমোটার গ্রেফতার হয়েছে। আজ ভোরে প্রমোটার রজত লিকে গ্রেফতার করে পুলিশ। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ট্যাংরায় যে হেলে পড়া বাড়ি ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেই প্রমোটার মানে অর্থাৎ এই ফ্ল্যাটের প্রমোটারকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আজ ভোরে প্রমোটার রজত লিকে গ্রেফতার করে পুলিশ। বাগুইয়াটির গৌতম পাড়ায় অবাধে পুকুর ভরাট চলছিল, গাছ কাটাও। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর জয়শ্রী বাগুই। স্থানীয়দের অভিযোগ, বাগুইয়াটি গৌতম পাড়ায় প্রায় 17 কাঠা জমির ওপরে পুকুর ভরাট করছিলেন বেশ কিছু অসাধু প্রমোটার। এমনকি পুকুরের ধারে বেশ কিছু গাছও কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়েই এলাকায় যান কাউন্সিলর। স্থানীয়রা আমায় এতদিন কিছু জানায়নি, নিশ্চয়ই এটা রাতের অন্ধকারে অনেক দিন ধরেই হচ্ছিল। যেহেতু চারিপাশটা বড় পাঁচিল দিয়ে ঘেরা ছিল, কেউ মানে জানতে পারতো না, বা আমরাও আসতাম সার্ভে করতে, বা আমি প্রতিবার এখানেই আসি। আমি ওয়ার্ডের ক্লাবের বসি, ওয়ার্ডের ক্লাবে, তা আমি কখনো এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু কখনো আমি দেখতে পাইনি দিনের বেলা, কারণ পাঁচিল এতটাও উচ্চতা সম্পন্ন যে আমার পক্ষে ভেতরে কি হচ্ছে সেটা দেখা সম্ভব হয়নি। আমি গত রবিবার দিন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ডের কাছ থেকে খবর পেলাম যে পুকুরটা ডোবানো হচ্ছে। আমি তাৎক্ষণিক কালকে সকালবেলায় এসেই তার অ্যাকশন নিয়েছি এবং লেবারদের কাজ বন্ধ করতে বলেছি। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। বারুইপুরে হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে এসটিএফ এর হানা, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মাদক ও নগদ টাকা। অভিজ্ঞান আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো আর কি পাওয়া গেল। অভিজ্ঞান,
দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সেখানে তল্লাশি অভিযানটা চলছে। যেটা জানা গিয়েছে যে বারুইপুরের এখানকার যে খোদারবাজার মন্ডলপাড়া, সেখানে একটি বাড়িতে সেখানে পুলিশের টাস্ক ফোর্স তারা এবং বারুইপুর থানা পুলিশকে নিয়ে এই বাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাড়িটি মূলত একটি হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়ি এবং সেই বাড়িতেই মোগলেস শেখ নামে একজন উস্তি থানা এলাকার বাসিন্দা, তিনি পরিবার নিয়ে ভাড়াতে থাকতেন এবং এই মোগলেস শেখের গতিবিধি নিয়েই কিন্তু মূলত সন্দেহ এবং যে কারণের জন্যই তার যে বাড়ি সেখানে তল্লাশি চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে মোগলেস মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত, যে কারণের জন্যই তার পরিবারের লোকজন সবাইকে নিয়ে এই মুহূর্তে কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা বাইরে থেকে যেটা শোনা যাচ্ছে যে প্রচুর টাকা এবং মাদক কিন্তু উদ্ধার হয়েছে। যদিও এখনো পর্যন্ত এসটিএফের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি এবং ভিতরে কিন্তু তল্লাশিটা চলছে এবং এই রকম একটা পাড়ার মধ্যে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রচুর লোকজন তারা কিন্তু এসে বাড়ির সামনে জটলা করে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বারুইপুর থানা পুলিশ যেমন বাইরে মোতায়েন রয়েছে, ভিতরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তুমি নজর রাখো বিজ্ঞান। আমরা আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বারুইপুরে হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে এসটিএফ এর হানা এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কি উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণে মাদক, নগদ টাকা, আটক মহিলা সহ 2 জন এবং সূত্র মারফত যেটা অভিজ্ঞান বলছিল তারা দম্পতি পরিচয় দিয়ে ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতেন। পরে খবরে আসছে, অনলাইন পোর্টালে বিভ্রাট, অ্যাডমিট কার্ড না পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন জেলার 50 থেকে 70 জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ। প্রতিবাদে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ পড়ুয়া ও শিক্ষকদের। অনলাইন পোর্টালে বিভ্রাট, এই মুহূর্তে অ্যাডমিট কার্ড না পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভের খবর আসছে আমাদের কাছে। রাজ্যের বিভিন্ন জেলার 50 থেকে 70 জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ পড়ুয়া ও শিক্ষকদের। আর কিছুদিন বাকি রয়েছে পরীক্ষার, কিন্তু তার আগে এরকম একটা খবর আসছে, অনলাইন পোর্টালে বিভ্রাটের কারণেই অ্যাডমিট কার্ডের সমস্যা হয়েছে আর সে কারণে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ পড়ুয়া এবং শিক্ষকদের।